আপনারা যদি নির্বাচিত হন দেশের জনগণ কেমন থাকবে সেই প্রশ্নে আমি একটু পরে আসব। আমি যেহেতু একজন নারী কর্মী, আমি নারীর স্বাধীনতায় বিশ্বাস করি এবং আমি আপনার বক্তব্য শুনেছি। নারীর স্বাধীনতা নিয়ে আপনি বক্তব্য দিয়েছেন, নারীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে, নারীরা তাদের পছন্দের পোশাক পরতে পারবে, তারা কর্মক্ষেত্রে ঘরে বাইরে সব জায়গায় নিরাপত্তা পাবে। আপনি এই কথাগুলো বারবার গণমাধ্যমে বলেছেন এবং আপনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। এই প্রশ্নগুলো বারবার আপনার কাছে এসেছে, তার মানে এই প্রশ্নগুলো আসলেই আতঙ্কিত হবার মতো একটি প্রশ্ন কিংবা আলোচনায় আসার মতো একটা প্রশ্ন। অন্য কোনো দলে কিন্তু এই প্রশ্ন আসেনি, আপনার দলে এসেছে। আমি যদি অতীত ইতিহাস দেখি, বাংলাদেশের শুরু থেকে এখন পর্যন্ত ইসলামী দলগুলোর কথা বলি কিংবা জামায়াতের অবস্থানের কথা বলি, ইসলামী দলগুলোর যে অতীত ইতিহাস, তাদের যে অবস্থান, তাদের যে বক্তব্য, সেটি কিন্তু আসলে আমাদেরকে, নারী কর্মীদেরকে খুব একটা স্বস্তি দেয় না। সামনের দিনগুলোতে নারী অধিকার প্রতিষ্ঠার কথা বলছেন আপনি, নারীদের পছন্দের কথা প্রতিষ্ঠার কথা আপনি বলছেন। আসলে আপনি কিভাবে সেটি করবেন কিংবা আসলে আপনি কি সত্যি নিশ্চয়তা দিচ্ছেন যে এটি আসলে কোনো রাজনৈতিক বক্তব্য না, আপনি আক্ষরিক অর্থেই এটি প্রতিষ্ঠা করতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে আপনি শুধু নারী অধিকার চান, আপনি নাগরিক অধিকার চান। না, আমি আপনাকে শুরুতেই বলেছি আমি বাকিগুলোতেও আসবো, কিন্তু এই বিষয়টি আসলে যেহেতু আলোচনায় এসেছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে শেষ করতে দেন। আপনার পাশে একজন পুরুষ বসে আছেন, তার অধিকারটাও আপনি ফেলে দিলেন। আমরা কিন্তু শুধু নারী অধিকার না, নারী পুরুষের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং সম্মান মর্যাদার সাথে ওই ডিগনিটি এন্ড সেফটি আমরা চাই যে সেটা অ্যাসার্ট হোক। আমরা আসলে প্লুটোক্রেসিকে মেরিটোক্রেসির উপরে আমরা তুলে আনতে চাই না। মেরিট যার আছে তার মেরিট অনুযায়ী তিনি নারী হন, পুরুষ হন, সমাজের অবদানে, উন্নয়নে তিনি অবদান রাখবেন। এটা তার শুধু দায়িত্ব নয়, এটা তার অধিকার বটে। আমরা সেই দায়িত্ব এবং অধিকারটুকু সেফটি এবং ডিগনিটির সাথে তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের দলের উচ্চ পর্যায়ে কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে আমরা কোনো নারী কর্মী দেখি না কেন? নারী পুরুষের সভ্যতা ছাড়া কোথাও কোনো সভ্যতা গড়ে ওঠেনি। সুতরাং আল্লাহ তাআলার সৃষ্টির সূচনা থেকেই শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী এবং উদ্ভিদ জগতে আল্লাহ তাআলা এই দুইটা জেন্ডার দিয়ে পয়দা করেছেন। অতএব আমরা কোনো জেন্ডারকে অবমূল্যায়ন করার সুযোগ নেই, বরঞ্চ নারীদেরকে আমরা এক ধাপ এগিয়ে রাখি এই কারণে যে মানব সৃষ্টির ইতিহাসে দুইজন মানুষ মাত্র মায়ের পেট ছাড়া দুনিয়া এসেছেন, যাদেরকে আল্লাহ কোনো দুনিয়ার মানুষ পেটে ধারণ করেনি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, যত মানুষ আছে সকলেই কিন্তু এরপরে মায়ের পেটেই দুনিয়া এসেছেন। সুতরাং মায়ের জাতিকে আমরা অত্যন্ত মর্যাদার দৃষ্টিতে দেখতে চাই। মায়ের জাতির মর্যাদা আপনার প্রশ্ন ছিল কর্মক্ষেত্রে নারীদেরকে আপনারা আমাদের ক্ষেত্রে দেখতে। অবশ্যই আমরা যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে তুলেছি সেখানে সমান তালে যার যার যোগ্যতা অনুযায়ী নারী এবং পুরুষরা একসাথে কাজ করে যাচ্ছেন। আমি পার্সোনালি এরকম দুই একটা প্রতিষ্ঠানের সাথে আছি। আপনাকে আপনার দেশে আমি ওয়েলকাম করব, আপনি আসেন, সচক্ষে দেখে তারপরে গিয়ে আমার বিরুদ্ধে সুন্দর একটা রিপোর্ট করবেন। আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এটি অত্যন্ত আশার কথা। অনেকেই মনে করে থাকেন জামাতে ইসলামী রাজনীতিতে আসলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে। ধন্যবাদ আপনাকে। কিন্তু আরো প্রশ্ন আছে যেটি আমরা পরবর্তী করব। এটি আমাদের বিষয়ে জঘন্য অপপ্রচার, যারা নারীদের মানবিক অনুভূতিটাকে উস্কে দিয়ে আমাদের বিরুদ্ধে তারা একটা প্রতিহিংসার জাল বিস্তার করতে চান, এটা তাদের নেহায়েত অপপ্রচার ছাড়া কিছু না। ধন্যবাদ। আমি একটু অন্য প্রশ্নে আসতে চাই। নির্বাচনের প্রসঙ্গে আলাপ হচ্ছিল এবং আপনি বলছিলেন যে আপনারা কখনোই 300 আসনে নির্বাচন করেননি এবং এও বলেছেন যে অতীতের বিভিন্ন সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে বেশিরভাগ নির্বাচনই প্রহসনের নির্বাচন বলা যেতে পারে এবং আমার মনে হয় দলমত নির্বিশেষে সবাই এটি জানেন এবং বোঝেন। আমার প্রশ্ন আপনার কাছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছেন, এই সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। বিএনপি আপনাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, দ্রুত নির্বাচনের তারিখ দাবি ঘোষণা করছেন তারা। এই প্রশ্নে আপনাদের বা আপনার অবস্থান কি এবং কতদিন পর অথবা কতদিন আপনারা নির্বাচনের জন্য অপেক্ষা করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন বিএনপি আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। আমরা বিএনপির বন্ধু সংগঠন এবং আমরা একসাথে দীর্ঘদিন দেশের স্বার্থে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি। ওই দিক থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী এই শব্দটা আমি এখনই বলতে যাচ্ছি না। তবে আমি এটুকু বলতে পারি যে বিগত সরকারের হাতে যারা নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, সেই ক্ষেত্রে আমরাও ছিলাম, বিএনপিও ছিল এবং সমস্ত বিরোধী দল ছিল। এই জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী যে রাজনীতির নতুন মেরুকরণ হয়েছে সেই সূচনা লগ্নে বিএনপি একটা দল হিসাবে তারা তাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে পেশ করেছে, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পেশ করেছি। তারাও সংস্কারের জন্য জনগণের কাছে
প্রস্তাব তুলে ধরেছে এবং সরকারকে দিয়েছে, আমরাও জনগণের কাছে তুলে ধরেছি এবং সরকারের কাছে পেশ করেছি। তাদের 31 দফা দাবি আছে, আমাদের 41 দফা দাবি আছে। আমরা এই 41 দফার পুরোটাই চাই না যে এই সরকারই বাস্তবায়ন করো, এটা পারবে না, এটা সম্ভব না। এখান থেকে বাছাই করে এই সরকারের জন্য প্রযোজ্য একটা সুষ্ঠু নির্বাচনের সমতল মাঠ তৈরি করার জন্য যা দরকার, সেটার জন্য আমরা মাত্র 10 দফা কর্মসূচি আমরা উপস্থাপন করেছি। তো সেই 10 দফা কর্মসূচি আমরা বিশ্বাস করি যদি এটি বাস্তবায়ন হয় তাহলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যে মানুষ দীর্ঘদিন ধরে, বিশেষ করে দেশের 42 ভাগ ভোটার যারা যুবক, যারা গত 3-4টি নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করতে পারলই না, তারা যাতে তাদের ভোটটা এবং তাদের সাথে সমস্ত দেশবাসী নিজেদের ভোটের এই মূল্যবান আমানত তারা সমঝাই দিতে পারে তাদের পছন্দের জায়গায়। এই জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা লাগবে। আমরা বলেছি এই পরিবেশটা তৈরি না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে আরেকটা কালো দাগ হিসাবে হয়তো বা যুক্ত হবে। আমরা ওটা চাই না, জনগণও এটা চায় না। জনগণ চাইছে না একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমরা আমাদের মতটা উইথ ফুল ফ্রিডম আমরা দিই এবং আমরা যে মতটা দিব সেটার জন্য পূর্ণ প্রতিফলন হয়, সেখানে যেন পেশি শক্তি কিংবা টাকার খেলা না হয়। এইসব বিষয়কে সামনে রেখে মিনিমাম রিফর্ম যেটা দরকার সেটার জন্য আমরা বলেছি সময়টুকু নেওয়ার পরেই আপনারা রোডম্যাপ ঘোষণা করেন। আমরা আশা করব যে তারা আমাদের এই সেন্টিমেন্ট, এই পালস বুঝতে সক্ষম হবেন। সো আপনার কোনো ধরাবাঁধা দিন বা সন বা বছর করছেন না, আপনারা অপেক্ষা করতে রাজি আছেন? না, এটা কেউ তো করেনি। দিন, সন, তারিখ বেঁধে দিয়ে কোনো দলই এখনো দাবি করেনি, কারণ সব দল বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা উপলব্ধি করতে পারছে। হ্যাঁ, কেউ বলতেছেন যে অতি দ্রুত দিয়ে দেন, কেউ বলতেছেন কোনো রিফরমেশনের দরকার নাই, আমরা রিফরমেশন করব। তো আমরা বলি যে অতীত অভিজ্ঞতা তাই বলে না, কারণ আমরাও একটা সরকারে এক সময় ছিলাম। যখন একটা পক্ষ রাজনীতিতে বিরোধী দলে থাকে তখন তাদের, আমরা দেখি যে আমাদের দেশে বক্তব্য হয় এক ধরনের, এই আইন কালো, এই আইন বাজে, এইটা গণবিরোধী, এটা বাদ দিতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এইটার সংস্কার সাধন করতে হবে। কিন্তু ওই পক্ষই যখন কোনোবার নির্বাচিত হয়ে আবার সরকারের দায়িত্বে চলে যান তখন তারা ভুলে যান 5 বছরের জন্য, তারা ভুলে যান যে এর আগে তারা এই ধরনের কথা বলেছেন। যেহেতু বর্তমান সরকারটা কোনো দলীয় সরকার না, সেই কারণে আমরা মনে করি এই সরকার যে উদ্যোগ নেবে সেই উদ্যোগটা জনগণের জন্য কল্যাণকর হবে এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা সাস্টেইনেবল সিস্টেম হিসাবে গড়ে উঠবে।